এখানে যখন রামকৃষ্ণ এসেছিলেন 1885 সালের অক্টোবর মাসে, তখন এই বাড়িটার মালিক ছিলেন শিবু ভট্টাচার্যের ছেলে গোকুল ভট্টাচার্য। সেই গোকুল ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে ওনারা এই বাড়িটা ভাড়া নিয়েছিলেন। 1885 সালের 2রা অক্টোবর থেকে 1885 সালের 11ই ডিসেম্বর 70 দিন ঠাকুর এই বাড়িতে অবস্থান করেছিলেন। সেই সময় এই বাড়িতে ডক্টর মহেন্দ্রলাল সরকার এসে ওনার চিকিৎসা করতেন। তখন ওনার তখন খুব বাড়াবাড়ি পর্যায়ে উনি বলরাম বসুর মন্দিরে ছিলেন, মানে বলরাম বসুর বাড়িতে ছিলেন। ওখান থেকে এখানে তাকে নিয়ে আসা হয় মহেন্দ্রলাল সরকার এবং তার কন্যা আরও অনেকে। এখানে আরেকজন উদ্যোগী মানুষ ছিলেন কালীপদ ঘোষ, তার বাড়িও দেখাবো আপনাদের। সেই কালীপদ ঘোষও একজন ইংরেজ কোম্পানি ডিকিনসন কোম্পানি যে কাগজের ব্যবসা ছিল, সেই ওখানকার তিনি বড়বাবু ছিলেন। সেই কালীপদ ঘোষও এই বাড়িটা তাদেরকে ভাড়া পেতে সাহায্য করেছিলেন। তো এখানে আসার পর এখানে তখন মাকেও আনা হয়নি, মা প্রথমে আসেননি, কিন্তু এখানে শিশুরা আনার পর দেখলেন যে ঠাকুরকে যত্ন করবে কে। তখন তো নার্সিং ব্যাপারটা ছিল না, আর ওনাকে তরল খাবার দিতে হবে ডাক্তারের পরামর্শে, সেই তরল খাবারটা দেবে কে। তারপর মাকে নিয়ে আসা হয়, কিন্তু এমনই অবস্থা মার এখানে থাকার কোনো ঘর নেই। ওই চিলেকোটার ঘরে তখন সবাই, হ্যাঁ তখন ওই ওপেন সিঁড়িগুলো বলছি, তখন ব্যাপারটা আরও একটু মানে বদখত ছিল, কিন্তু জায়গাটা ওপেন ছিল একদম। তখন সবাই বলে মা আপনি এখানে থাকবেন, এরকম তো আপনার তো কোনো আব্রু নেই, একদম ওপেন জায়গাতে। তখন মা বলছেন না না আমার ওসব কোনো অসুবিধা নেই, আমি ঠাকুরের কাছে থাকতে পারবো, আমার কাছে পরম শান্তি, আমার আব্রু ফাব্রু সঙ্গে তোমাদের ভাবতে হবে না। তো প্রায় জোর জবরদস্তি উনি এখানে স্টে করে যান, এবং যতদিন ছিলেন কিন্তু ওই অবস্থা এখনও যে অবস্থা। সেই সময় এখানে কার না পদধূলি পড়েছিল, তখন স্বামীজি, তখন তো স্বামীজি হননি, নরেন্দ্রনাথ থেকে শুরু করে গিরিশচন্দ্র থেকে শুরু করে কে না এসেছিলেন এই বাড়িতে। তখনকার দিনে সমস্ত আজকে যারা মানে আমরা বলি মহান ব্যক্তি, মহিষী নারী, তারা সব এখানে আসা যাওয়া করতেন ওই সময়। ঠাকুর থাকাকালীন 1885 সালের 6ই নভেম্বর ছিল দীপান্বিতা অমাবস্যা। তো ঠাকুর বললেন যে আমি কালী পুজো করবো, কারণ উনি তো দক্ষিণেশ্বর যেতে পারছেন না, মা কালী পুজো করতে পারছেন না, তো আমি এখানেই পুজো করবো। তো ঠিক হলো, সব ব্যবস্থা হলো, পুজোর আয়োজন উপাচার সব এসে গেল। সন্ধ্যেবেলা পুজো হবে, কিন্তু ঠাকুর আর পুজো করেন না, চুপচাপ বসে আছেন। তখন সবাই বলছেন যে কী হলো ঠাকুর, আপনি পুজো করছেন, ঠাকুরের কোনো উত্তর নেই। তখন গিরিশ ঘোষ একটা মালা ঠাকুরের পায়ে দেয়, ঠাকুর তখন বসেছিলেন। যেই মালাটা গিরিশ ঘোষ দিলেন, তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে ওই ঠাকুরের বড় হয় মূর্তিতে দাঁড়িয়ে পড়েন। তিনি তখন মানে সমাধিস্থ চেতনাহীন। তখন সবাই তার গায়ে পায়ে ফুল ছুঁতে শুরু করলো, এবং ওই যে লীলাটা, এটা রামকৃষ্ণ কথামৃতে বড়া ভয় লীলা নামে ওই চ্যাপ্টারটা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে বলার। তারপরে এখান থেকে চলে যান উনি 11ই ডিসেম্বর ওই কাশীপুর উদ্যান বাড়িতে, এবং সেখানেই তার মহাপ্রয়াণ ঘটেছিল। এবং এখানে ঠাকুরের ব্যবহৃত এবং মায়ের ব্যবহৃত কিছু জিনিসপত্র আছে, এবং এখানে একটি ক্যামেরার অবশিষ্ট বা যন্ত্রাংশ আছে, যেটা দিয়ে ঠাকুরের প্রথম ছবি তোলা হচ্ছে যে ক্যামেরায়। কিন্তু এবার কী হলো, ঠাকুর চলে যাওয়ার পর 1855 সালে 11ই ডিসেম্বর ঠাকুর এখান থেকে 70 দিন অবস্থান গ্রহণের পর উনি যখন কাশীপুর উদ্যান বাড়ি চলে গেলেন, প্রচুর সমস্যা হয়। প্রায় অনেক দিন বাড়িটা মানে কী বলবো, একটা ভূতের বাড়ি হিসেবে পড়েছিল, পরিত্যক্ত বাড়ি হিসেবে। তারপর কিরণচন্দ্র বসু 1900 সাল কিনে বাড়িটা দুটো ভাগ করে দেয়, 55 55 করে দেয়। তারপরে দীর্ঘদিন ব্যাপারটা পড়েছিল। তারপরে বাড়িটা অংশ একটা লক্ষ্মী গোস্বামী বলে এক ভদ্রমহিলা একটা এই বাড়ির একটা প্রসঙ্গে বাস করতেন। তো তাকে অনেকেই বলেছে, এমনকি মহেন্দ্রনাথ গুপ্তের শ্রীমর কথা আপনারা জানেন, তার প্রপৌত্র গৌতম গুপ্ত এসে ওনাকে বলেন যে একটু তো স্বামী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, গিরিশ ঘোষের স্মৃতি বিজড়িত একটা বাড়ি, তো এই বাড়িটা যদি এইভাবে ঘুরে বাড়ি চলে যায়, তো এটাকে যদি এটা সংরক্ষণ করে রামকৃষ্ণ মঠ ও মিশনকে দান করা যায়। কিন্তু এটা তখন ডিসপুটেড বাড়ি হয়ে গেছে, তখন বাড়ি অধিগ্রহণ করা একটা বিরাট সমস্যা। শেষকালে অনেক গল্প আছে, অনেক সাল তারিখের ব্যাপার আছে। তারপরে 2017 সাল নাগাদ মোটামুটি তখন দুটো বাড়ি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, 55 আর 55 বাড়ি বি, দুটো বাড়ি তারা অ্যাকোয়ার করে তারা ওখান থেকে ফুল ফ্লেজে রামকৃষ্ণ মঠের একটা শাখা মানে পার্মানেন্টলি চালু হবে। এখানে এখন ওই রামকৃষ্ণ সেবা কী বলে পূজা আর্চা হয়, এইসবগুলো হয়।